নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আমরা এই চ্যানেলে এসেছি। এই টিসিসির এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটু ভিন্ন ধরনের আলোচনা করব। অনেকদিন আমরা একটু সাহিত্য নিয়ে বা ভাষা নিয়ে আমাদের একটা দুটো এপিসোড হয়েছে, কিন্তু আজকে মোটামুটি আমরা বাংলা সাহিত্য বা তার একটা নতুন যে ধারা ভাবধারা যেটা আসছে, যেটা স্টোরি টেলিং বা অডিও বুকসের সম্পর্কে আসছে, সেটা নিয়ে একটু কথা বলবো। এবং তার জন্য আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি ঋক প্রসাদ বিশ্বাস বাবুকে। তিনি একদিকে যেমন ইঞ্জিনিয়ার, সেরকমই আবার আহ, তিনি অনেক লেখালেখি করেন, লেখালেখির সাথে যুক্ত, এবং রিসেন্টলি তার অনেকগুলো বইও প্রকাশ পেয়েছে, এবং কিছু কিছু বইয়ের উপর তার অডিও বুকসও বেরিয়েছে, যেগুলো বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও আসছে। তো প্রথম কথা, রিক, তোমাকে স্বাগত আমাদের এই প্ল্যাটফর্মে। আর তোমাকে পেয়ে আজকে সত্যি খুব ভালো লাগছে। তো তোমার এই যে এই যে জার্নিটা যেটা তুমি শুরু করেছো, লেখালেখি থেকে শুরু করেছো, তুমি অনেক রকম ক্যারেক্টার নিয়ে লিখেছো, অনেক ধরনের গল্প লিখেছো। এই লেখার সাথে সাথে আজকে এই যে নতুন ট্রেন্ড, যেটা আমরা আলোচনার বিষয়বস্তু আমাদের, এই যে স্টোরি অডিও বুকস, এই এই যে শিফট যেটা হয়েছে, এইটার পেছনের যদি একটু আইডিয়া আমাদের দাও, এবং সেইখানে তুমি কিভাবে সেটাকে অ্যাডপ্ট করেছো, সেটা যদি আমাদের একটু জানাও। নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এখানে থাকার জন্য। যেটা নিয়ে কথা হচ্ছিল যে অডিও স্টোরি এবং বর্তমান সাহিত্য ধারা, তো ঠিক কথা, এটা বর্তমানে একটা নতুন ট্রেন্ড এসছে, একটা নতুন এটা ট্রেন্ডিং যে অডিও স্টোরি জগতের মধ্যে এখন আমাদের বাংলা সাহিত্যের পুরনো কাজ, নতুন কাজ, নতুন যে ধরনের লেখালেখি হচ্ছে সেগুলো আসছে এবং সেটা একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। তো যেটা ছিল প্রশ্ন আমার কাছে যে কিভাবে শুরু হলো, তো বেসিক্যালি লেখালেখি শুরু হয় আমার কিছুটা কলেজ জীবন থেকেই। তখন থেকেই আমার লেখালেখির শখ ছিল। তো তারপরে দীর্ঘদিন কর্মসূত্রে বিভিন্ন বাইরে থাকার জন্য, বিভিন্ন কাজের মধ্যে থাকার জন্য লেখালেখি সম্ভব হয়নি। তো ওই করোনার সময়ই একটা মোটামুটি দেখা যায় যে প্রচুর লোকজন ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে জড়িত হয়ে পড়ছেন। কেউ নতুন, নতুন রান্নার পদ আবিষ্কার করছেন, কেউ কিছু নতুন ট্রাই করছেন। তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে সময়টা যদি কিছু একটু ক্রিয়েটিভ কিছু করা যায়। তো ১ম এ আ কিছুদিন আমার একটু কবিতার বই পড়ার ইচ্ছা ছিল, চর্চা করার শখ ছিল বহুদিন। মানে চেষ্টা করেছি, কিছুদিন কবিতা লেখার চেষ্টা করেছি। তো তারপরে কবিতাগুলো লেখার পরে মাঝে ইচ্ছে হলো যে কিছু গল্প-টল্প লিখতে পারলে ভালো হয়। বিশেষ করে গোয়েন্দা গল্প বা থ্রিলার গল্পর প্রতি আমার একটা ঝোঁক বরাবরই ছিল। তো তখন আমি বেশ কিছু গল্প লেখার চেষ্টা করি। ১ম গল্পটা চট করে হয় না, বেশ কিছু সময় লেগেছিল ১ম গল্পটা লিখতে। তো তারপরে আমি আস্তে, আস্তে দেখলাম যে ১ম গল্পটা লেখার পরে ১ম যে
নোভেলেট ছিল। নোভেলেটটা শেষ করার পরে আরো ২-৩টে নভেল লেখা হলো আরকি। মানে মোটামুটি ৩-৪টে নভেলের মতো লেখা হলো। লেখার পরে আমি ভাবলাম যে লিখে তো চলেছি, এইবার কতটা কি লিখতে পারছি, কতটা কি পছন্দ হবে বা এটা কতটা কি অ্যাকসেপ্টেন্স আছে সেটা একটু যদি দেখা যায়। তো তখনই সৌভাগ্যক্রমে আমি ২-১টি চ্যানেলের কর্ণধারের সাথে যোগাযোগ করি। তাদের যে অডিও স্টোরি গুলো চলছিল, সেখানে সেই থ্রু দিয়ে আমি যোগাযোগ করি এবং ঘটনাক্রমে ২-৩টে চ্যানেল ১ম এই আমার গল্প তারা পেয়ে আ তারা অ্যাকসেপ্ট করেন এবং আগ্রহ দেখান যে এটা নিয়ে অডিও স্টোরি করতে আগ্রহী তারা। তো এইভাবেই একদম ১ম এই আমার অডিও স্টোরি আসে। তো সেগুলো আসার পরে বেশ জনপ্রিয়তাও পায় এবং পরবর্তীকালে সেগুলো নিয়ে বেশ কিছু গল্প লেখার পরে মনে হলো যে গল্পগুলো হারিয়ে যাবে। তো নিজের শখের জন্যই যে যদি একটা বই হিসেবে যদি রাখা যায় বা যদি কিছুটা কি রাখার প্রয়াস থাকে, সব আ রাইটারদেরই ইচ্ছা থাকে যে তার ওয়ার্কস কিছুটা যদি আ আ আ আর্কাইভ করা যায় আরকি। তো সেই সুবাদে কিছু বই প্রিন্টিং এর জন্য চেষ্টা চরিত্র করি। তো তার জন্য অনেক আমাকে মানে ঘোরাঘুরি করতে হয়েছে এদিক ওদিক। অনেক চেষ্টা চরিত্র করতে হয়েছে। ফাইনালি কিছু বই পাবলিশ হয়েছে এবং আ আজকে মোটামুটি ৩ বছরের পরে মোটামুটি একটা আ মানে আ শ্রোতাদের মধ্যে একটা পরিচিতি এসছে ক্যারেক্টার গুলো। সেটা একটু গর্ব করেই বলা যায় যে মোটামুটি সেই চ্যানেলের হয়তো ট্রেডমার্ক হয়ে গেছে। আ পার্টিকুলারলি সেই ক্যারেক্টার গুলো। মানে অনেকেই সেগুলো খুঁজছে বা বারে গল্প চাইছেন। সেইটা একটা অ্যাচিভমেন্ট আরকি। আচ্ছা, আচ্ছা। তো শুরুটা খুবই মানে আমরা বলতে পারি যে কোভিড এর সময় যে ডিসরাপশনটা হয়েছিল তাতে তোমার হারিয়ে যাওয়া যে একটা ইচ্ছে ছিল আরকি। কলেজে একদমই। থাকতে যে তোমার ইচ্ছেটা ছিল সেটা আবার পুনর্জাগরণ হয়েছিল এবং তার মানে কিছুটা হলেও কোভিডকে ধন্যবাদ দেওয়া যে এটলিস্ট এই হ্যাঁ, সেটা সময়টাই সেটা অনেকেরই আছে এবং আমি খুব সারপ্রাইজড হয়েছি এটা দেখে যে অনেকেই আছেন যারা রিসেন্টলি একটা বুক রিলিজ ফেস্টিভ্যালে গেছিলাম। সেটা একটা সংকলন ছিল। আমার একটি ভৌতিক গল্প একটি সংকলনের মধ্যে স্থান পায়। সেখানে আমি প্রায় ৮-১০ জন রাইটার তারা এবং বেশ নামজাদা রাইটারও আছেন তাদের মধ্যে। তাদের বই নিয়মিতভাবে প্রকাশিত হয়। রবিবাসরীতে ছাপা হয় তাদের গল্প। তো তাদের বেশ কিছু অনেকের সাথে সাক্ষাৎ হওয়ার আলাপ হওয়ার সৌজন্য হয়েছে। সেখানেও জানতে পারলাম যে অনেকেই আছেন যে যারা কোয়ারান্টাইন পিরিয়ড থেকেই লেখালেখি শুরু করেছেন। মানে আমার মতো অনেকেই আছেন। যারা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়তো এই লাইনে কিছুটা এসছেন। তো এটা তো এক ধরনের নিজেদের সেই পুরোনো শখগুলোর পূরণ করা। তো সেই দিক থেকে বলতে গেলে এটা খুবই দুঃখজনক। মানে কোয়ারান্টাইন যে এপিসোডটা গেছে আমাদের পক্ষে একটা বিরাট বড় বিপর্যয়। আমরা অনেকেই অনেক পরিবারবর্গকে হারিয়েছি। কিন্তু তার মধ্যেও ওই যে "To every cloud is a silver lining" একটা কথা বলে। তো সেইরকম আ কিছু সুযোগও তৈরি করে দিয়েছে আমাদের মতো যাদের সময়ের খুব অভাব বা কর্মসূত্রে যারা খুবই ব্যস্ত থাকেন। তো সেই সময় কিছুটা সময় আমাদের হাতে এসছিল। তো সেইটা আমরা কিছুটা উপযোগ আ করতে পেরেছি। সেই হিসেবে আমরা সৌভাগ্যবান কিছুটা আরকি। কোয়ারান্টাইন পিরিয়ড এর কাছে। যেমন আমরা জানি যে কিছুটা হলো তোমার এই যে ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন আর দি বোথ সাইডস অফ দি সেম কয়েন। একদম তো এক্সাক্টলি। সেম কয়েন, তো সেই সেম কয়েনের সেই দিক থেকে দেখতে অপোজিট। গেলে যে এই যে একটা একটা সমাজ ব্যবস্থার মধ্যে যে একটা এরকম একটা হঠাৎ করে নেমে আসা একটা বিপর্যয় যেটা আর কি আমাদের আমাদেরকে মানে শেকড় থেকে আমাদের মোটামুটি নাড়িয়ে দিয়েছিল সেই সময়টা এবং লোকজনের আমাদের প্রত্যেকেরই সমাজ ব্যবস্থা বলো আমাদের লাইফস্টাইল বলো আমাদের যে থ্রো মানে ফ্লো অফ লাইফ সবগুলোই একটা স্তব্ধ হয়ে গেছিল তো যেমন একদিকে ডিস্ট্রাকশন হয়েছে সেরকম একদিকে কিছু নতুন পন্থা নতুন পথ আবিষ্কার হয়েছে ক্রিয়েশন করার সেদিক থেকেও আমরা কিছু দেখেছি যে কত কত কিছু ভাবে হ্যাঁ, সেটা তো ঠিকই। মানে সেই দিক থেকে দেখতে গেলে তো ঠিকই। কারণ অনেকটাই এই যে এই ফর্মের মধ্যে যে সময়টুকু আমাদের দিয়েছে, যারা আমরা কর্মব্যস্ততার মধ্যে ঢুকে গেছি, তাদের তো এতটা সময় তো আমরা পাই না কখনোই। এবং যতটুকু সময় আমরা অফিসের থেকে বাঁচি, ততটুকু সময় আমাদের পরিবারকে দিতে হয়। তো সেইটুকু তো কম্পালশন আছেই। তার মধ্যে এইটুকুই আমাদের উপরি পাওনা। হয়তো এই স্টার্ট টুকুই আমাদের দরকার ছিল। সেই দিক থেকে আমরা সৌভাগ্যবান যে এই সময়টুকু আমরা হাতে পেয়েছি আরকি। অ্যাক্সিডেন্টালি। তো এই যে তুমি লিখতে শুরু করলে ওই সময়টা বা এই যে তোমার যে পুনর্জন্ম যেটা হলো লেখক হিসেবে যেটা তোমার একটা সুপ্ত বাসনা ছিল কলেজের সময় এবং তোমার আমি যতদূর জানি তোমার হাত কিছুটা হলেও পরিপক্ক ছিল সেই সময় তারপর থেকে এই যে একটা
প্রফেশনাল লাইফের একটা চাপ, এবং সেইখানে মানে আমাদের কি বলবো, কর্মজীবনের মধ্যে আমাদের যে ঢুকে যাওয়া, সেখানে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু আমাদের জলাঞ্জলি দিতে হয়েছে। কিন্তু সেই অর্থে যখন তুমি নতুন করে শুরু করলে, তখন তোমার কি মনে হয়েছিল এই যে নতুন একটা অভ্যেস শুরু করতে যাচ্ছ, তোমার তোমার কাছে চ্যালেঞ্জেস কিরকম ছিল? কি তোমার মনে হয়েছিল, কোথায় বাধা আসছে, বা কিভাবে সেটা তুমি অতিক্রম করলে? হ্যাঁ, চ্যালেঞ্জেস বলতে আমি যেটা মূলত বলবো, ২ ধরনের চ্যালেঞ্জেস ছিল। প্রথমত হচ্ছে শুরু করার একটা বড় চ্যালেঞ্জ। ১ম যে নভেলেটটা আমি লিখি সেটা হচ্ছে 'অভিষিক্তা রহস্য'। তো 'অভিষিক্তা রহস্য' মোটামুটি ১৫,০০০ শব্দের একটি নভেলেট। তো সেইটা লিখতে আমার প্রায় ৩ মাস সময় লাগে। তো তার মেইন কারণ হচ্ছে যে আমি আ ২ সপ্তাহ লেখার পরে খেয়াল করলাম যে ক্যারেক্টার গুলোর নাম ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমরা তো 40 প্লাস হয়ে গেছি। এইবার যেটা সমস্যা হচ্ছে, নানা ধরনের সমস্যা। মানে আ প্রচুর ক্যারেক্টার চলে আসছে গল্পের মধ্যে। তো সেই ক্যারেক্টার গুলোকে গোছানো বা গুছিয়ে লেখা, গল্পটাকে একটা জায়গায় সেটা বাঁধুনিতে শেষ করা, যেখানে সবগুলো মিসিং পয়েন্টস গুলো এসে শেষ হবে। এবং শুধু তাই নয়, গল্পটা তো একটা সময় আমি একটা ভাবনা চিন্তা করে শুরু করেছিলাম। এবার আমি যত সময় যাচ্ছে মাঝে গ্যাপ পড়ে গেছে। নানা কারণের জন্য গ্যাপ পড়ে গেছে। যে ডায়েরিটার মধ্যে লিখতাম, আমি সেই ডায়েরিটা আমার একটি জায়গায় রাখা ছিল। মানে একটি আ আ জায়গায় রাখা ছিল। তো সেখানে আমি আবার বেশ কিছুদিন আবার যাইনি। সেই বাড়িতে আবার বেশ কিছুদিন যাইনি। তো সেখানে মাসখানেক পরে আবার পরে পৌঁছলো। তো ওই যে ১ মাসের যে গ্যাপ হয়ে গেল, সেই গ্যাপের মধ্যে আবার সেটাকে শুরু করাটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। তো যাই হোক, আমি তারপরে আবার সেটাকে আবার কমপ্লিট করতে, করতে আমার ৩ মাস সময় লাগে। তো আমি যখন শেষ করলাম, তখন আমি এটা খুব ডাউটফুল লাগছিল যে এইরকম একটা জিনিস কেমন হলো? আমি নিজেও নিজেকে ইভ্যালুয়েট করতে পারছি না। তো সেই গল্পটাই পরবর্তীকালে আরো ২-৩ টে গল্প লেখার পরে আমি দেখলাম যে ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। তো যেটা মেইন চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে একটা জিনিসকে শেষ করা। কারণ অনেকেই হয়তো লেখালেখির ইচ্ছাটা অনেকের মধ্যেই আছে। তো সেইটা হয়তো শুরু এবং শেষ এই দুটো খুবই ভাইটাল। তো আমি বলব যে অবশ্যই আপনারা যদি, যাদের মধ্যে লেখালেখির ইচ্ছে আছে বা যারা কখনো ভেবেছেন যে আমাকেও একটু লিখতে হবে, তারা অবশ্যই আজকেই শুরু করুন। অন্তত একেকটা চ্যাপ্টার দেখুন, একেকটা দিন একেকটা চ্যাপ্টার যদি লেখা যায়, তাহলে আপনি একটু, একটু করে এগোতে পারবেন। পুরো গল্পটা হয়তো কখনোই আপনি একসাথে লিখতে পারবেন না। সেটা সম্ভব নয় বা কেউই সেভাবে লেখে না। তো আপনাকে যেটা আমি আ আ ইয়ে করলাম আরকি, যেটা আমি পরে বুঝতে পারলাম যে এটা আ কিছু সিস্টেম আছে। মানে জিনিসটা খুব সিস্টেমেটিক। লেখা জিনিসটাও খুবই সিস্টেমেটিক, অঙ্কের মতো, ম্যাথমেটিক্স এর মতো। তো আপনাকে ১ম এ একটা হিসেব করতে হবে যে আমি অঙ্কের প্রশ্নটা এইটা রাখবো এবং তার উত্তর এইটা রাখবো। তো প্রশ্নটা করাটা হচ্ছে অর্ধেকটা গল্প এবং তার উত্তরটা বার করা হচ্ছে বাকি অর্ধেক গল্প। মানে মেইনলি থ্রিলার এর ক্ষেত্রে। এইটা আমি আস্তে, আস্তে শিখি আরকি। পরে আমি এটা বুঝতে পারলাম যে এইটা একটা শেখার জিনিস। তো সেইভাবেই আমি আমার লেখাগুলোকে আস্তে, আস্তে ওইভাবে মডিফাই করতে লাগলাম। যে আমি আমার এই প্রবলেম গুলোকে ওভারকাম করতে পারি। মানে একটু লেটে যেহেতু আমি স্টার্ট করেছি, আমার পক্ষে একটা বড় চ্যালেঞ্জ ছিল। একটা গল্পকে গুটিয়ে আনা, ক্যারেক্টার গুলোকে মাথায় রাখা, কোথায় কি আছে না আছে। তো সেইটাকে আমি আস্তে, আস্তে সেই ট্রিকস গুলোকে আস্তে, আস্তে আয়ত্ত করার চেষ্টা করি এবং পরবর্তীকালে সেগুলো খুবই সহজ হয়ে আসে। প্লট একটা গল্পের প্লট তৈরি করা, সেটা ১ম কাজ। তো সেটাকে আমি অনেক পরে সেইভাবে সেই ধারার মধ্যে গেলাম। সেটা আমি আবিষ্কার করলাম যে ওইভাবে দিয়ে শুরু করতে হবে। তারপরে দেখলাম যে গল্প লেখাটা অনেক সহজ হয়ে যাচ্ছে এবং আস্তে, আস্তে কিছু মডিফিকেশন ও করলাম। ১ম এর দিকে আমার বেশ কয়েকটা গল্প প্রত্যাখ্যাত হয়েছিল একটি আ আ আ ইয়ে থেকে, একটি প্রকাশনী থেকে। পরে আবার বিভিন্ন প্রকাশনী সেগুলো অ্যাকসেপ্ট করে। তো আমি আস্তে, আস্তে বুঝতে পারলাম যে কোথায়, কোথায় আমার ড্রব্যাকস গুলো ছিল। যেটা লিখতে, লিখতে শেখা বলে আরকি। তো সেটাই আরকি। মানে এটা পুরোটাই একটা প্রসেস। এইটা গেল একটা চ্যালেঞ্জ, ১ম এর দিকে চ্যালেঞ্জ। পরের দিকে আপনি ধরে নিন যদি ১ বছর বা ২ বছর আপনার লেখা
জার্নি চলছে, তখন আপনি কিছু ভিন্ন ধরনের চ্যালেঞ্জ সম্মুখীন হবেন। যেটা যেমন হচ্ছে আপনার নানা ধরনের শ্রোতা আছে। তাদের এক্সপেকটেশন একেকজনের একেক রকম। তো আমাদের এই অডিও স্টোরি জগতের মধ্যে লোকজন কিন্তু পার্টিকুলার কিছু গল্পের ধারা পছন্দ করে। তো যেমন হচ্ছে আমাদের মেইনলি ৩ টে বা ৪ টে ধারা আছে যেটা এখন খুব প্রচলিত। ১ম হচ্ছে থ্রিলার বা ডিটেকটিভ ধরনের। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই হরর জনর। আ আর হচ্ছে রোমান্টিক। আরেকটা হচ্ছে স্পাই থ্রিলার। মেইনলি এই ৪ টে আরকি। তো এখনো যদিও স্পাই থ্রিলারটা আ আ খুব বেশি লেখক লিখছেন না। খুব কম লেখকই লিখছেন। তো তার মধ্যে অভিক অর্জুন দত্তর বিখ্যাত ব্লু ফ্লাওয়ার সিরিজ বা অন্যান্য ধরনের যে সিরিজগুলো আছে সেগুলো আছে। সেগুলো দিয়ে মেইনলি স্পাই থ্রিলার গুলো এখন খুব জনপ্রিয়। তো মেইনলি ডিটেকটিভ এবং এই আ যে ভূতের গল্প এর পাঠক যারা আছেন বা শ্রোতা যারা আছেন তাদের কিছু নির্দিষ্ট চাহিদা আছে। তো আপনি যখনই সেই লাইন ছেড়ে বেরিয়ে যাবেন, এবার গল্পের ক্ষেত্রে তো ক্রিয়েটিভিটি হচ্ছে একটা ডিমান্ড। এবার আমি চাইবো না কখনোই যে আমি একটা গল্প লেখার পরে 2nd গল্পটা একই প্যাটার্নের গল্প লিখবো। আমি চাইবো সেটা থেকে ডাইভার্সন করতে। তো পরে আমি দেখলাম যে বেশ কিছু ডাইভার্সন লোকজন পছন্দ করছেন না। মানে তারা একটি নির্দিষ্ট ধারার গল্প চাইছেন। তার মধ্যে কি ধরনের এলিমেন্ট থাকবে, কি ধরনের সাসপেন্স কি ধরনের থাকবে, অন্য ধরনের এলিমেন্টস থাকবে না, সোশ্যাল এলিমেন্টস কতটা কম থাকলেই ভালো। তারপর ধরে নিন কবিতার ভাগ বা বিভিন্ন ধরনের সেন্টিমেন্টাল ভাগ বা সামাজিক ভাগ, সেই ধরনের সামাজিক ইমোশনস সেগুলো অনেকেই হয়তো পছন্দ করেন না বা নির্দিষ্ট সংখ্যক দর্শকরা পছন্দ করেন না। সেগুলো কি হয়? সেগুলো ধরনের নানা ধরনের নেগেটিভ কমেন্টস নিয়ে আসে গল্পের মধ্যে বা অনেকে হয়তো শুনতে চান না। এবার মেইনলি অডিও স্টোরি যে চ্যানেলরা করেন, তাদের মেইনলি প্রধান লক্ষ্য থাকে ভিউয়ারশিপ এর উপরে। মানে একটা চ্যানেলের ভিউয়ারশিপ কি করে বাড়বে এবং সেটা অবশ্যই সেটার পপুলার কনটেন্ট করার মাধ্যমেই বাড়ে। তো ধরে নিন ভূতের গল্প হোক, একটি নির্দিষ্ট চ্যানেল ভূতের গল্প করে যাচ্ছে আজকে। মানে আপনি যদি ট্রেন্ড দেখেন, তারা ভূতের গল্পের উপরেই চ্যানেল এবং ভূতের গল্পের মধ্যে এখন তো প্যাস্টিজ গল্পের একটা খুবই প্রচলন আছে। তো তার মধ্যে তারানাথ তান্ত্রিক আছে যেমন। এটা ছাড়া বিভিন্ন ধরনের তন্ত্র ভিত্তিক এখন গল্পের খুব প্রচলন আছে। তো আ সেই যে শ্রোতা আছেন তারা একটু ডাইভার্সন হলে অনেকেই পছন্দ করেন না। মানে অনেক লেখকই আছেন ট্রাই করতে চান বা এক্সপেরিমেন্ট করতে চান। কিন্তু তাদের কাছে ওইটা একটা বড় চ্যালেঞ্জ যে তারা নতুন কিছু করতে পারছেন না। তারা ওই ধরনের একটা স্টিরিওটাইপিং এর মধ্যে পড়ে গেছে। তো সেইটা আমাকেও কিছুটা ফেস করতে হয় গোয়েন্দা গল্প লেখার ক্ষেত্রে বা ভূতের গল্প আমি যে কটা ট্রাই করেছি সেখানে লেখার মধ্যে যে নতুন কিছু লিখতে গেলে বা ওই বাঁধাধরা গর্তের থেকে বেরোতে গেলে একটা ধরুন নেগেটিভ রিভিউ আসে বা ভিউয়ারশিপ ড্রপ করে যায়। সেটা একটা ভয় থাকে আরকি। এটা এক ধরনের চ্যালেঞ্জ। আর ৩ নম্বর চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাগারিজম। এটা একটা বড় চ্যালেঞ্জ। সব ধরনের আর্ট ফর্ম এর মধ্যে এটা আছে। ধরুন এটা আপনি একটা গল্প লিখছেন। সমস্যাটা কোথায়? আপনি একটা গল্প লিখছেন একটি অডিও চ্যানেলকে দেবেন। যখনই আপনি একটি অডিও চ্যানেলকে একটি গল্প দিলেন, সেটি তারা আপনার থেকে কপিরাইট নেবে। এটা হচ্ছে একটা প্রসিডিউর। তো কপিরাইট যেটা নেবে সেটা সাধারণত ৫ বছরের জন্য নেয়। অনেক সময় সেটা অলিখিতভাবেও নেয়। মানে বলা থাকে না। কিন্তু এর মানে এই ধরে নেওয়া হয় সেই গল্পটা আপনি যদি বড় লেখক না হন, তাহলে আপনি অন্য কোনো চ্যানেলকে দিতে পারবেন না। এবার আপনি একটা ধরুন একটা দারুণ একটি কাজ করলেন। সেই গল্পটা হয়তো আপনার ২০,০০০ বা ২৫,০০০ ভালো একটা ভিউয়ারশিপ পেল। কিন্তু তার বেশি পেল না। আপনি এক্সপেক্ট করছিলেন যে গল্পটা অন্তত ১,০০,০০০ ভিউজ পায় যেন। তাহলে আপনার অন্তত এই যে ক্যারেক্টারটা আপনি করলেন বা এই যে গল্পটা আপনি করলেন, সেটা আপনি একটা অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছেন যেটা আপনি ভেবে রেখেছেন। কিন্তু এক্ষেত্রে কি হলো? আপনার ভিউয়ারশিপটা লিমিটেড হয়ে গেল। কারণ হচ্ছে গল্পের মধ্যে হয়তো আপনার গল্প শুধু আপনার উপরেই ডিপেন্ডেন্ট নয়। আরো অনেক ১০ জন আছেন। তারা ফাইনালি গল্পটা একটা ফর্মে প্রেজেন্ট করছেন। তো সেইটা আদৌ অ্যাকসেপ্টেবল হচ্ছে কিনা বা দর্শক ঠিক সেটাই খুঁজছেন কিনা, ওই স্টোরি চ্যানেলের যারা দর্শক আছেন, তারা পার্টিকুলারলি ধরনের যে গল্প খুঁজছেন বা শুনতে অভ্যস্ত, সেই গল্পের থেকে হয়তো ডাইভার্সন হয়েছে কিনা আপনার অবচেতনভাবে। এই সমস্তগুলো ফ্যাক্টরস গুলো আছে যার জন্য আপনার ভিউয়ারশিপটা লিমিটেড হয়ে গেছে। আপনি সেই গল্পটা অন্য কোনো চ্যানেলকে দিলেই আজকে কিন্তু অডিয়েন্স শ্রোতারা ঝাঁপিয়ে পড়বে যে, "না, এটা তো আমি অন্য জায়গায় শুনেছি।" তারাও বিরক্ত হচ্ছেন। এইটা একটা চ্যালেঞ্জ। মানে আপনি একটা ব্রডার অডিয়েন্স এর কাছে পৌঁছতে পারছেন না। আপনি লিমিটেড হয়ে গেলেন। তো এই ধরনের ৩-৪ ধরনের চ্যালেঞ্জ আছে যেটা পরবর্তীকালে যেটা আমি ফেস করছি। তো এটার মাধ্যমে এটাও হয়তো আস্তে, আস্তে আ চেষ্টা করছি আমি নিজের মতো করে যতটা এই বাধা-বিঘ্নগুলো কাটিয়ে ওঠা যায়, আরো ভালো লেখা যায় এবং আরো বড় শ্রোতাদের কাছে পৌঁছে যাওয়া যায়। এইটা চেষ্টা করছি আরকি এই চ্যালেঞ্জ গুলো কাটিয়ে। আ মানে খুবই গুছিয়ে বললে আরকি। মানে ব্যাপারটা হচ্ছে যে আ কিছুটা আমরা যেমন যেকোনো প্রোডাক্ট মানে আমাদের যেই গল্পটা তুমি লিখছো obviously সেটা আমরা যদি দেখি ইটস অ্যাকচুয়ালি আ প্রোডাক্ট।
তো তার মধ্যে একটা ক্রিয়েটিভ প্রোডাক্ট, এই ক্রিয়েটিভ প্রোডাক্টেরও একটা বাজার আছে, সেই বাজারটা সাথে তোমার তাকে মিলিয়ে ধরা, সেই হিসেবে সেটার সাথে মানে তোমাকে মিলিয়ে চলতে হবে, সো দ্যাট দর্শকরা যাতে তোমার গল্পগুলো আরো বেশি করে পড়ে, ভালো লাগে, তাদের তাদের পছন্দের মতন ক্রিয়েশন। তো এইখানে একটা জিনিস আমি হয়তো আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি, ঠিক আছে, একটা থাকে নিজের সত্তা, নিজের ক্রিয়েটিভিটি, আর একটা থাকে হচ্ছে যেটা তুমি বলছো যে যেই দর্শকদের জন্য তুমি গল্পটা লিখছো। তো এখানে কি কোথাও কোনো দ্বন্দ্ব থাকে? এবং যদি দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে নতুন যারা ধরো লেখক লেখিকা যারা ধরো এই ফিল্ডে আসতে চায়, তারা সেই ব্যাপারটাকে কি করে ম্যানিভার করবে, কি করে সেই ব্যাপার, সেই চ্যালেঞ্জটা কি করে নেবে? হ্যাঁ, দ্বন্দ্ব বলতে দেখো, আমি একটা কথা বলবো যে আমি ১ম এ যে ধরনের গল্পগুলো লিখতে চাই বা যে ধরনের গল্পগুলো লিখতে ভালোবাসি বা যেটা আমার মনে হয় সত্যি সমাজকে কিছু আমি পৌঁছে দিতে পারবো, সেটা হচ্ছে সামাজিক গল্প। কিন্তু সামাজিক গল্পের আনফরচুনেটলি অডিও স্টুডিওতে মার্কেট খুবই কম। খুবই খারাপ মার্কেট আরকি। মানে সামাজিক গল্প আমি যে কটা চ্যানেলের সাথে গল্প দিয়েছি বা যারা এখন মোটামুটি খুব ফ্যামিলিয়ার হয়ে গেছে, আমি গল্প দিলে তারা না করতে পারবে না এমন একটা জায়গায় চলে এসছে। তবু আমি সামাজিক গল্প দিলে তারা খুব রিকোয়েস্ট করে, "এটা প্লিজ আপনি বলবেন না? এটার বাজার একদম নেই, ভিউয়ারশিপ আসবে না।" কারণ তাকেও একটা আল্টিমেটলি একটা কমার্শিয়াল প্রোডাক্ট তাকে একটা বানাতে হচ্ছে এবং সেটা সে তার একটা রেভিনিউ আসছে। সেটার মাধ্যমে তার সাথে জড়িত যে শিল্পীরা, তারা ওইভাবে সারভাইভ করছে। যদিও আমি বেশিরভাগই ফ্রিল্যান্সিংই করি। কিন্তু তবু ওই বাকি যারা আছেন তাদের যেহেতু একটা জড়িত রেভিনিউ জড়িত আছে এর সাথে। সুতরাং সেই হিসাবে কেউ সামাজিক গল্প করতে চান না। এইটা একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের রাইটারদের জন্য। ২ নম্বর হচ্ছে যে লাভ স্টোরিও এখন বা রোমান্টিক স্টোরিও অনেকেই করতে চান না। যদিও বেশ কিছু রোমান্টিক স্টোরি কিন্তু ভালো ভিউয়ারশিপ পেয়েছে। মানে বেশ কিছু চ্যানেলের রোমান্টিক স্টোরি ভালো ভিউয়ারশিপ পেয়েছে। মানে আমরা মোটামুটি ধরি হচ্ছে ১,০০,০০০ ভিউ হচ্ছে আপনার এই ক্রিকেট মাঠে নেমে সেঞ্চুরি করার মতো। মানে মাঝারি যে চ্যানেলগুলো আছে আরকি তাদের ক্ষেত্রে। মানে ১,০০,০০০ ভিউজ বা 100K ভিউজ যদি পাওয়া যায় তাহলে একটা গল্প সার্থক, এটা একদম আপনি নির্দ্বিধায় বলে দিতে পারেন। তো সেইরকম 100K ভিউজ এর উপরে বেশ কিছু আপনার লাভ স্টোরি আপনি পাবেন। YouTube এ আছে এবং সেটা যারা করেছেন তাদের কিন্তু ওই মানে মোটামুটি সাবস্ক্রাইবার 30 আ মোটামুটি ১৫ থেকে ২৫, ৩০, ৫০ এর মধ্যে যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু ঐরকম একটা ভিউয়ারশিপ এ পৌঁছেছেন। তো সুতরাং সেই হিসাবে আছেন এখন নতুন যারা আ YouTube চ্যানেল করছেন বা অডিও স্টোরি করছেন, অনেকে হয়তো আ চেষ্টা করছেন যে রোমান্টিক কনটেন্ট আনার বা রোমান্টিক স্টোরি আনার। রোমান্টিক স্টোরি আনার মধ্যেও অনেকটা ক্রিয়েটিভিটি আনা যায়, যেটা আমার মনে হয়, যেটা থ্রিলার গল্পে বা শুধু ভূতের গল্পের বাইরেও যেটা অনেকটাই আমাদের জায়গা দেবে, স্পেস দেবে রাইটারদের নতুন কিছু এক্সপ্লয়েট করার মতো। এবার চ্যালেঞ্জেস বলতে সেটা কিভাবে এক্সপ্লয়েট করা যায়, সেটা কিভাবে ওভারকাম করা যায়। তো আমি বলব যে এটা ওভারকাম করার একটা বড় আ যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমি কনটেন্ট গুলো অনেকটাই মেশাই এবং সেটা এমনভাবে মেশাই, মেইনলি হচ্ছে আমাদের সাবকন্সিয়াসলি ২-৩ টে জিনিস মনে রাখতে হয়। ধরে নিন ১ম একটা গল্প ভালো ভিউয়ারশিপ পেতে গেলে তাকে অডিও রিটেনশন করতেই হবে। মানে ধরে নিন আ বা মানে ভিউয়ার রিটেনশন করতে হবে। মানে ধরে নিন আপনার যদি ১ ঘন্টার গল্পে হয়, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে অন্তত ৪০ মিনিট যে গল্পটা যেন একজন শ্রোতা শোনে। তারপরে সে যেন বেরিয়ে যায়। মানে অন অ্যান এভারেজ। এবার তার জন্য আমাকে যে কনটেন্ট গুলো নিয়ে আমি যে এক্সপেরিমেন্টেশন, সেটা আমি অনেকটা লেট স্টেজে আনার চেষ্টা করি। মানে একদম গল্পের শেষের দিকে। হয়তো আমি কোনো সামাজিক উপাদান ঢোকালাম, ওর মধ্যে কোনো মেসেজ ঢোকালাম বা গল্পটাকে বিশেষ কোনো মোচড় দেওয়ার চেষ্টা করলাম। আমার সেই ক্রিয়েটিভ ওয়ার্কটাকে আমি লিমিটেড রাখার চেষ্টা করি গল্পের শেষের দিকে। যাতে আমার ওই অডিও মানে ভিউয়ার রিটেনশন এর উপরে যাতে ইফেক্টটা কম পড়ে আরকি। এইটা একটা চেষ্টা করি। আর এটা ছাড়াও নানা ধরনের লেখার চেষ্টা করি। তবে চেষ্টা করি যতটুকু মার্কেট আছে বা বাজার যতটা আছে, তার মধ্যে থেকেই যতটুকু আমি এক্সপেরিমেন্ট করা যায় সেটা করার চেষ্টা করি। এবং আল্টিমেটলি আমার একটা মিডিয়াম হচ্ছে মানে জনগণের কাছে পৌঁছানোর মতো মিডিয়াম হচ্ছে অডিও স্টোরি। মানে এটা তো অস্বীকার করার রাস্তা নেই। এবং ধরে নিন আজকে যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলোইং খুব বেশি নয়, খুবই সামান্য। তো তাদের কাছে এইটা একটা প্ল্যাটফর্ম, একটা অপরচুনিটি যে একটা বড় ভিউয়ারশিপ ভিউয়ারের কাছে সংখ্যক শ্রোতাদের কাছে পৌঁছে যাওয়া এবং তার মাধ্যমে কিছুটা আমাদের যদি বেস তৈরি হয় আরকি। তো কিছুটা পরিচিতি তৈরি হয়। এইভাবে আস্তে, আস্তে চেষ্টা করছি আরকি যতটা কি করা যায়। তো এর মধ্যে বেশ কিছু বইও আমার প্রকাশিত হয়েছে। তো সেটা বলতে নেই আমাদের মানে আ বেশ কিছু অডিও স্টোরি যারা হ্যাঁ, শোনেন। সেটা নিয়ে একটু বলো যে তোমার কি কি বই প্রকাশিত হয়েছে, মানে কি কি জনারের বই তুমি লিখেছো, এবং তার মধ্যে তোমার ফেভারিট কোনটা, কোনটা তোমার তোমার লিখে মনে হচ্ছে তুমি একটা মানে একটা
তৃপ্তি পেয়েছো, মানে লেখকের যে তৃপ্তি, যে ব্যাপারটা, আমি বলছি না তার সাকসেস ফ্যাক্টর নিয়ে, কিন্তু লেখকের যে একটা তৃপ্তির ব্যাপার থাকে, যে আমি একটা কিছু সৃষ্টি করলাম, এই সৃষ্টিকর্তার যে তৃপ্তি, এইটা এইটা তুমি কতটা, কোন জায়গা থেকে কতটা পেয়েছো আর কি? হ্যাঁ, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ডিটেকটিভ জুটি পেরু এবং উপেন্দা। তো পেরু এবং উপেন্দা অমনিবাস এখনো পর্যন্ত 4টে খণ্ডে প্রকাশিত হয়েছে। এটাই আমার প্রথম লেখা নোভেলেট। অভিষিক্তা রহস্য, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেটা পেরু উপেন্দা অমনিবাস প্রথম খণ্ড, এটা থেকে প্রকাশিত হয়েছে। তো আমি একটু শ্রোতাদের দেখাবো। এইটা হচ্ছে পেরু উপেন্দা অমনিবাস প্রথম খণ্ড। তো এটা প্রকাশিত হয় 2023 সালে। তো তারপরে এটা প্রকাশ হওয়ার আগেই অডিও স্টোরি, বেশ কিছু অডিও স্টোরি প্রকাশিত হয়েছিল। তো খুবই আনন্দের খবর, মানে যেটা আমি শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে যে এই বইটা থেকে একটি গল্প, আমি 3টে গল্প আমি পাঠিয়েছিলাম। সেটা পাঠিয়েছিলাম হচ্ছে দিস পাবলিকেশন প্রেসকে। তো পাঠানোর পরে আমি তো দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে হয়তো একটা কিছু রেসপন্স পাওয়া যাবে। তো আলটিমেটলি কিছু পাই না। আমি দীর্ঘদিন অপেক্ষা করার পর রেসপন্স পাই না। তারপরে নিজে একটা প্রকাশনা সংস্থার সাথে যোগাযোগ করে বইটাকে প্রকাশ করাই আরকি, বা বইটা প্রকাশ হয়। তো তারপরে আমি ফোন পাই এবং খুবই দুঃখজনক যে এই বইটা থেকে একটা গল্প সানন্দার জন্য ওরা সিলেক্ট করেছিল। তো ওরা ১ম এ আমাকে বলল যে একটি গল্প সিলেক্ট হয়েছে, সানন্দা ম্যাগাজিনে আসবে সেটি। তো সেটা হচ্ছে আ 'অন্ধকারে অজগর'। এই বইটির একটি গল্প, একটি উপন্যাসিকা। তো আমি পরে আবার ফোন করে তাদেরকে বললাম যে, "দেখুন, বই প্রকাশ করে হয়ে গেছে।" তো তারা তখন বলল, "ঠিক আছে, তাহলে ছেড়ে দিন।" তো সেইটা মনের মধ্যে একটা খচখচ তো রয়েই গেছে যে এত বড় একটা প্ল্যাটফর্ম, মানে ধরে নিন সানন্দা ম্যাগাজিনের মতো একটা প্ল্যাটফর্ম, সেখানে একটা উপন্যাস আমার বেরোবে। তো সেটা আমি অ্যাকচুয়ালি আমি জানতাম না যে ওখানে গল্প পাঠানোর পরে ১ বছর অপেক্ষা করতে হয়। এত বছর তো, মানে এত দীর্ঘ সময় অপেক্ষা, এটা আমাকে কেউ বলে দেয়নি। মানে একদমই আমাকে সমস্ত কিছু নিজেই ঠেকে পড়ে শিখতে হয়েছে আরকি। তো সুতরাং এটা আমি শিখলাম যে একটা গল্প, একটা বড় আ প্রেসের কাছে গল্প পাঠালে আপনাকে ১ বছর অপেক্ষা করতে হয়। এটাও একটা নতুন একটা বিষয়, আমার জানা ছিল না। তো সেটা সিলেক্ট হয়। তো ১ম বইটা আমার বেরোয়। তারপরে আমার আরো ৩ টে ভলিউম বেরিয়েছে। তো এইটা হচ্ছে আমার 2nd ভলিউম। পেরু অমন্দে অ পেরু উপেন্দা অমনিবাস ২য় খণ্ড। এটা ২০২৪ সালে বেরোয় কলকাতা বইমেলা থেকে। পরিচয় প্রকাশনীর তরফ থেকে বেরোয় ২০২৪ সালে। এবং তারপরে পেরু উপেন্দা অমনিবাস ৩য় খণ্ড। এটা অস্তিত্ব পাবলিকেশন থেকে বেরোয় বিলাসপুর থেকে। পেরু উপেন্দা অমনিবাস ৩য় খণ্ড। এর মধ্যে ৯ টি গল্প আছে। আ এবং ফাইনালি 4th পার্ট যেটা আছে, সেটা হচ্ছে পেরু উপেন্দ্র অবনিবাস ৪র্থ খণ্ড। এইটা হচ্ছে ৪র্থ খণ্ড। এটা এই বছরই বেরিয়েছে ২০২৫ সালে। ৩য় খণ্ড আর ৪র্থ খণ্ড এবছরই বেরিয়েছে। ২০২৫ সালে বেরিয়েছে। এটা অক্টোবর মাসে বের হয়। তো এই গল্পগুলো আমার অ্যাকচুয়ালি বেরিয়েছে এবং এই গল্পগুলোর মধ্যে বেশ কিছু অডিও স্টোরি হয়েছে। আ তো আ বেশ কিছু গল্প আছে। একটা গল্প আছে তার মধ্যে ১,০০,০০০ ভিউ ক্রস করেছে। উপেন্দ্রার গোয়েন্দাগিরি এই গল্পটা ১,০০,০০০ ভিউজ ক্রস করেছে এবং ভবিষ্যতে আরো গল্প লেখার ইচ্ছা আছে। দেখা যাক। তো পেরুপেন্দা ছাড়া আমার একটি গল্প, মানে ওই আমার ছোটকা এবং হচ্ছে পিকু। এটা হচ্ছে কিশোরদের জন্য লেখা। তো এই সেপ্টেম্বর মাসে কিশোর ভারতীতে প্রকাশ পেয়েছে। সেটা হচ্ছে আ ছোটকা আ আ পিকু ও ছোটকার গানের ক্লাস। এই গল্পটা সিলেক্টেড হয়েছে এবং প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে আমার কিশোরদের জন্য লেখা পিকু ও উপেন্দা সিরিজ, তার একটি গল্প। এটা ছাড়াও আমার এডওয়ার্ড সরকার একটি ক্যারেক্টার, সেটা নিশিডাক চ্যানেলে আসে। তো সেটার ৩ টে গল্প এখন পর্যন্ত অডিও স্টোরি হিসেবে প্রকাশিত হয়েছে। এটা বই হিসেবে খুব শীঘ্রই বেরোবে ফ্লাইওয়ার্ডস পাবলিকেশন থেকে। তো ওনারা নিজেরাই উদ্যোগ নিয়ে বইটা ছাপাচ্ছেন এবং এটার ১ম যে গল্পটি সেটা ১,২৬,০০০ আ ভিউয়ার্সরা এখনো পর্যন্ত দেখেছেন। তো এটা একটা বড় সাকসেস পেয়েছে এবং তারপরে ২ টো গল্প, একটি গল্প প্রায় ৭৬,০০০ ভিউজ এর কাছাকাছি আছে। আর একটি গল্প ৫২,০০০ ভিউজ মানে মতো আছে। ৩ টে গল্প প্রকাশিত হয়েছে। এটা ছাড়াও 9F10 বলে একটি চ্যানেল আছে। তাদের থেকে আমার টুটুল বলে একটি সিরিজ আছে। গোয়েন্দা টুটুল। সেগুলো প্রকাশিত অনেকগুলো অডিও স্টোরি পেয়েছে এবং বেশ কিছু পপুলারও হয়েছে। বেশ কিছু ভালো রিভিউ পাওয়া গেছে। আর এটা ছে এ আর এই মোটামুটি এই ক্যারেক্টার গুলোই আমার খুবই প্রিয়। এটা ছাড়া ভূতের গল্পে আছে আমার ওখানে পাঁচু মামা বলে একটি ক্যারেক্টার আছে। তো সে তিনি আরকি নানা রকম তার ভৌতিক অভিজ্ঞতা হয়। পাঁচু মামার কয়েকটি গল্প অডিও স্টোরি হয়েছে। সেটা বং ভূতুড়ে বলে একটি চ্যানেলে এসছে।
এটা ছাড়াও নিশিরাগ চ্যানেলে আছে, একটি গল্প আছে। আর আছে প্রবুদ্ধ পটলবাবু। তো প্রবুদ্ধ পটলবাবু হচ্ছে কমেডি প্লাস ডিটেকটিভ মিক্স। তো যাতে একটু কমিক রিলিফ দেওয়া যায় শ্রোতাদের, সেই জন্য এই ক্যারেক্টারটি ক্রিয়েট করা হয়েছে। তো কিছুটা অগিয়ান বাবুর সাথে মিল আছে, যদিও অনেকটাই বেশিরভাগই মিল নেই আর কি। তো সেই ধরনের একটি ক্যারেক্টার সৃষ্টি করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে পটলবাবু। আর প্রবুদ্ধ হচ্ছে ওর কম্প্যানিয়ন, এবং প্রবুদ্ধ একজন অ্যানথ্রোপোলজির একজন প্রফেসর। তার বাইরের বিদেশের অনেক অভিজ্ঞতা আছে, সেগুলো আস্তে আস্তে গল্প আকারে আসবে আর কি। আপাতত এই করতে পেরেছি আর কি। তো আমার আমার অনুরোধ রইলো যে কিছু একটা ইঞ্জিনিয়ারিং, জলপাইগুড়ি এইগুলো নিয়ে একটা কিছু করো, লেখো। আমাদেরকার যে সময়টা গেছে, আমাদের যেই সেই সময়কার পরিপ্রেক্ষিতে যদি কিছু নতুন তৈরি করতে পারো, তাহলে আহ, আমাদেরও একটু ভালো লাগতে পারে, কারণ আমাদেরও তো সেই জীবনে ফিরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা থেকেই যায়। বাট নো ডাউট তুমি যেটা বললে, সত্যি মানে লেখার মধ্যে থেকে এই যে তোমার ক্যারেক্টার, তারা হয়তো তোমার লেখা এবং তাদের মধ্যে দিয়েই, এই ক্যারেক্টারের মধ্যে দিয়েই তো লেখকের বেঁচে থাকা আর কি। তারা তাদের যতটা তারা অবিস্মরণীয় হবে, ততই তোমার সার্থকতা আরো বেশি হবে। তো অবভিয়াসলি তোমার এই প্রচেষ্টা, তোমার এই মানে কি বলবো, এইভাবে এগিয়ে যাও, আর আরো ভালোভাবে তুমি ইয়ে করো। তো সেটাই আমাদের কাছে একটা আহ, আশার আরো রইলো যে আরো ভালো করে তুমি এটা করো। এবং আমাদেরকে আজকে এই সময়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।